এবার বাংলাদেশের সামরিক আইনের ঘোষণা দিলেন সেনাপ্রধান। বাংলাদেশের সেনা শাসন শুরু হচ্ছে। এইদিকে ডক্টর ইউনূস এবং উপদেষ্টারা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। প্রধান উপদেষ্টা বলছেন সেনাপ্রধান চাইলে নিজের মতামত প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে সরকারের সমর্থন করা বা না করার বিষয় নয়, তবে হ্যাঁ, ঐক্য নষ্ট হলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনাপ্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন, তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশের রক্ষা করার জন্য। কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন। কিন্তু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূসের সময় শেষ হয়ে এসেছে, কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে নতুন করে সেনা শাসন শুরু করতে চলেছে। বাংলাদেশের সামরিক আইন জারি হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, হঠাৎ করে সেনাপ্রধান কেন এমন সিদ্ধান্ত নিল? দর্শক, আপনারা অনেকে জানেন কয়েকদিন যাবত ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীর সঙ্গে একটা দ্বন্দ্ব চলতেছে। সেনাবাহিনীর কথা এবং ডক্টর ইউনূসের কথা মিলতেছে না, এই জন্য সেনাপ্রধান কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বিপদের মধ্যে পড়তে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে পারেন, কারণ এইদিকে সেনাপ্রধানকে সহযোগিতা করতেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে খুব শীঘ্রই সামরিক আইন জারি হচ্ছে। যাই হোক দর্শক, ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন, কারণ ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গেল 3 থেকে 4 দিন আগে একটা বক্তব্যকে কেন্দ্র করে মোটামুটি বিশ্ব মিডিয়ায়, বিশেষ করে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিক্রিয়া হয়েছে। যে তিনি বলছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, পরে বলেন না যে আমি সতর্ক করি নাই। ইভেন রাজনীতিবিদদেরকে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি, পাশাপাশি সরকারকেও আগামী ডিসেম্বরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের সে ভাইরাল বক্তব্যকে কেন্দ্র করে বিবিসি বাংলার একটা সাক্ষাৎকার ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সেখানে সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে আপনার ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয় যে তিনি আসলে কিভাবে নিচ্ছেন সেনাপ্রধানের এই বক্তব্যকে। তো বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আপনার প্রধান উপদেষ্টা বলছেন সেনাপ্রধান চাইলে নিজের মতামত প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে সরকারের সমর্থন করা বা না করার বিষয় নয়, তবে হ্যাঁ, ঐক্য নষ্ট হলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। আর তার বক্তব্যের মধ্যে ছিল শেখ হাসিনাকে বেসিস করেই তিনি এখানে আবারও কাউন্টার করেছেন যে একটি পলাতক দল এবং তাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশকে তারা এখনো অস্থিতিশীল করতে চায়, আর সেই অস্থিতিশীলতার লক্ষ্যে নানাভাবে তারা সর্বাত্মক আপনার চেষ্টা চালাচ্ছে। সেনাপ্রধানের বক্তব্যের পর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে দেশ বিপন্ন হওয়ার আশঙ্কা সবসময়ই ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনার পতনের পর বিগত সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির ঘটনা বেড়েছে। সরকারের হিসেব অনুযায়ী দেশের ডাকাতির মাত্রা আগের মতোই রয়েছে। চলমান পরিস্থিতি উন্নত করতে কাজ করছে সরকার। মানে ডক্টর ইউনূস বলতে চাচ্ছেন যে দেশে যে ডাকাতির ঘটনাগুলো আমরা দেখছি, এগুলো ফেসবুকের বরাতে দেখছি, কিন্তু এই ধরনের ঘটনা আসলে স্বাভাবিক সবসময় ছিল। কিন্তু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টর ইউনূস তিনি নিজেকে ফ্লোতে নিয়ে গেছেন। এই যেমন ধরেন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি, মাঝখানে লম্বা একটা সময় কিন্তু আমরা শুনি নাই, হয়তো এটা কদাচিৎ হতো, বাট ইদানিং সময় হাইওয়ে রোডগুলোতে ডাকাতের একটা মহা উৎসব চলছে। যাত্রী বেশে গাড়ির মধ্যে পিস্তল টিস্তল নিয়ে মহা উৎসব চলছে। এখন চাইলেই কি সরকার এটাকে আসলে থামাইতে পারেন না? এইটা আরেকটা ইস্যু ভাই। যদিও ইউনূস সাহেব বলছেন যে তার সরকার এগুলোর জন্য যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করেছেন। কথা সত্য, অনেককে তিনি বা তার সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়েছেন, আবার অনেকে বদলি করার দিয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। তিনি আপনার বিবিসিকে বলছেন যে বাংলাদেশের চলমানের সমস্যার বিষয়ে সবার মতন আপনিও অবগত আছেন। পুলিশ রাস্তায় নামতে চাচ্ছিল না একদম শুরুতেই, কারণ 2 দিন আগেই তারা মানুষের উপর গুলি চালিয়েছিল, তাই মানুষ দেখলে তারা ভয় পেত। কাজেই তাদের ঠিক করতে আমাদের কয়েক মাস সময় লেগে গেছে, এখন মোটামুটি ঠিক হয়েছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। তার বক্তব্য যে তার নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার, গত 7 মাসে নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক নানান ঘটনা প্রবাহ নিয়ে তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন সরকার মোটামুটি সফল। তো সেনাপ্রধানের বক্তব্যটা মোটামুটি সবার কাছেই গ্রহণযোগ্য ছিল। বাংলাদেশের মানুষ অস্থিতিশীলতা পছন্দ করছে না, রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি পছন্দ করছে না, সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ তার নিজ গন্তব্যে যাক, সবাই শান্তিতে বসবাস করুক। যে আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনাপ্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন, তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশের রক্ষা করার জন্য। এবং বাংলাদেশে যেই জঙ্গিবাদী হামলা প্রতিনিয়ত হচ্ছে, সংখ্যালঘুদের উপরে যে প্রতিনিয়ত হামলা হচ্ছে,
এটাকে আপনি যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে আমরা সেনা পাঠাতে বাধ্য হব এবং আপনার কিংবা আপনার সেনাদেরকে আমরা বাংলাদেশে যে একদম দীর্ঘ লং টাইম একটা স্যাংশন মেরে দেওয়া হবে মধ্যরাতে ফোন আপনার আমেরিকার কি পেন্টাগন থেকে। ভাবতে পারেন, আমি একটা কথা বলছিলাম যে এই সেনা প্রধান তিনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশে তিনি যদি শান্তি বজায় না রাখতে পারে তাহলে ভাই বহির্বিশ্বে থেকে একের পর এক কিন্তু চাপ সৃষ্টি করবে। আর এটার জন্য কিংবা এই চাপকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। এটার জন্যই আপনার গত 3 থেকে 4 দিন আগে হবে, একটু বেশি হবে মনে হয়, তাই না? তখন কিন্তু সেনাপ্রধান বারবার বলে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আমাদের মাত্র 30,000 সৈনিক আমরা কিভাবে কন্ট্রোল করব। তিনি একাধিকবার কিন্তু এই কথাটা রিপিট করেন যে আমাদের মাত্র 30,000 সৈনিক, আমরা এটাকে দিয়ে তো বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারবো না। তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এর জন্যই সেনাপ্রধান বারবার তিনি একই কথা বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। কেন আমেরিকা থেকে যে মধ্যরাতে আপনার কাছে কল আসছে যে আপনি যদি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে বাংলাদেশে সেনা পাঠাবো? কেন আপনার কি সক্ষমতা নাই? আপনার কি সক্ষমতা নাই? আপনি কি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবেন? আপনাকে পদত্যাগ করার জন্য মধ্যরাতে এই ডক্টর ইউনূস, সুৎখোর ইউনূস আপনাকে মনে করেন ডেকে নিয়ে যায় রিজাইন করার জন্য, আর আপনি আনবেন ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে? বলেন, নাকি আমাদের বাংলাদেশটা রক্ষা করার জন্য লাস্টে আমেরিকা থেকে সৈন্য আসবে? বলেন। আর যদি একবার আমেরিকা থেকে সৈন্য আসে তাহলে এটা কি আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো কিছু আনবে, অনেক সুনাম বই আনবে? বলেন। তাহলে আমরা বাংলাদেশ কিংবা শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়া যে বীর মুক্তিযোদ্ধা ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশের সার্বভৌমত্বটা আপনি রক্ষা করলেন কোথায়? আপনি তো দেশের সেনাপ্রধান। আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে আপনার কাছে ফোন আসে যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য। যদি না পারেন তাহলে কি আমেরিকা থেকে সৈন্য পাঠানো হবে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কি ফিরিয়ে আনার জন্য? ভাবতে পারেন আপনি? আমি দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলতেছি, ভাবতে পারেন আপনারা যে আমাদের বাংলাদেশটা বর্তমান কোথায় আছে? এই জামাতি, হিজবুত তাহরির কিংবা এই যে বাজার আছে জঙ্গিবাদী দলরা ভাবতে পারে যে এদের জন্য আমাদের দেশটা কোথায় যাচ্ছে? এরা খালি বলতেছে যে ইসলাম ইসলাম। আরে ভাই, ইসলাম ধর্ম মানে কি বলেন? হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সুন্দর একটা রাষ্ট্র কি পরিচালনা করা। তাহলে আপনারা কি হিংসা করতেছেন না? আপনারা কি একের পর এক বাংলাদেশে দখলবাজিতা, মব জাস্টিস, গণহত্যা চালাচ্ছেন না? চালাচ্ছেন কিনা? তাহলে কি আপনারা ইসলামটাকে ওই যে গাড়ির জীবনে একটা নাম্বার প্লেট থাকে ঠিক তেমন ভাবে আপনাদের গলায় আপনারা ইসলাম এই নাম্বার প্লেটটি লাগিয়ে আর আপনাদের কি বলে এই পিঠ পিছনে হচ্ছে জঙ্গি, হচ্ছে দেশ বিরোধিতা। বুঝতে পারতেছেন? আপনারা কি ওই নাম প্লেটটা লাগায় বাংলাদেশের কি মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা প্রতিনিয়ত খেলেন আর আপনারা ইসলামের দোহাই দেন। এখন যদি আমেরিকা থেকে যদি এই ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য যদি সেনা বা সেনাবাহিনী পাঠানো হয় তাহলে আমাদের বাংলাদেশটা কি খুব ভালো থাকবে? বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে? স্বাধীন দেশের আপনার সম্মানটা কোথায় রইল বলেন? যারা নাকি বীর মুক্তিযোদ্ধারা কিংবা বঙ্গবন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়া তারা যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, এই স্বাধীনতা কি আর বড় গলায় বলতে পারবেন? পারবেন না তো। তখন আমাদের বাংলাদেশটা কি চলে যাবে আমেরিকার আন্ডারে। বুঝেন আপনি? আপনারা বুঝতে পারেন আমাদের দেশটা কোথায় আছে? আর এই সেনা প্রধান আপনি বা কি করেন বলেন? আপনার ভূমিকাটা কি? আপনার ভূমিকাটা কি? আপনি দেশের একজন সেনা প্রধান ভাই। আপনাকে ডক্টর ইউনূস মধ্যরাতে ডেকে রিজাইন করার জন্য আপনাকে হুমকি দেয়, ধমকি দেয়। আর ওদিকে আমেরিকা থেকে ডিরেক্ট বলতেছে, মধ্যরাতে আপনার কাছে ফোন আসে আমেরিকার পেন্টাগন থেকে যে আপনি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনেন বাংলাদেশের, আর আপনি কোনো কাজ করেন না। যেখানে আমেরিকা ডিরেক্ট বলতেছে, আপনি ভয় কিসের? ও আপনাকে তারা মেরে ফেলবে এটার জন্য আপনার ভয় লাগে? আপনাকে তারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে এটার জন্য ভয় লাগে? তাহলে আপনার পথ থেকে সরে যান, সরে যান। বাঙালি জাতি কিংবা মুক্তিযুদ্ধে যারা নাকি বিশ্বাস করে, স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে, তারা অন্য কোনো কি রাস্তা খুঁজে নিবে। বর্তমান যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে 80% মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিকে তাকিয়ে আছে। বলেন, আপনাদের ব্যর্থতা যদি একের পর এক এভাবেই ফুটে আসে বা জনগণের মাধ্যমে তুলে ধরেন তাহলে আসলে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কোথায় যাবে বলেন? যাবে কোথায়? এই বিষয়ে সেনাপ্রধান কি একটা বড় কিন্তু মুগ্ধা প্রকাশ করে নাই। তিনি বারবার শুধু বলছে যে আমি কি করব, আমার তো মাত্র 30,000 সৈন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব বর্তমান হুমকির মুখে। এটার জন্য আপনি বারবার বলেন কেন? আপনি এই কথাটা বলতেন যে মধ্যরাতে আমেরিকার পেন্টাগন থেকে আপনার কাছে ফোন আসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার আপনাকে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে, তাহলে তো হতো। তাহলে দেখতেন যে যারা নাকি বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আপনার কথা বলতো। আপনি কেন প্রকাশ করলেন না বলেন? কেন আপনি প্রকাশ করলেন না? আপনি যদি প্রকাশ করতেন তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। আশা করি বাংলাদেশের জনগণও আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা একত্র পোষণ করতো, তাই না?
কারণ ভাই আমেরিকা আইসা আমাদের বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবে মানে কি? আমেরিকার সেনাদের হাতে আমাদের বাংলাদেশটা চলে যাবে। তখন আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন আইন কানুন কারো কিচ্ছু করা থাকবে না, সবাই গোলাম হয়ে যাবে। আমরা বাঙালি বা বাঙালিত্ব আমরা হারিয়ে ফেলবো ভাই, কিছুই থাকবে না। অতএব দেশটা বাঁচান, কেমন দেশটা বাঁচান। আপনি একজন বাংলাদেশের সেনাপ্রধান, আপনার ভূমিকা থাকবে রাজার মতো, হিংস্র আপনার সিংহর মতো। আর আপনার ভূমিকা বর্তমান সেই মনে করেন খরগোশের মতো। আর যারা নাকি বনের হায়না কিংবা যারা নাকি বনের হিংস্র প্রাণী, হ্যাঁ, যারা নাকি বনের বিজি সাপ, তারা বর্তমান আপনাকে গর্জন দেখিয়ে ভয় দেখাচ্ছে। আপনি তো বনের সিংহ রাজারে ভাই, আপনার গর্জন দেখে সবাই কেঁপে উঠবে। তা না, আপনি নিজেই মনে করেন কাইপা টাইপা মনে করেন অস্থির রে ভাই। তাহলে আপনার পথ থেকে সরে যান, বুঝতে পারছেন? আপনার পথ থেকে আপনি সরে যান, আমরা অন্য কাউকে খুঁজে নিব বা অন্য কোনো রাস্তা আমরা খুঁজে নিব। বর্তমান আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব মনে করেন হুমকির মুখে, আমরা এটা দেখতে পারবো না রে ভাই। কারণ এই দেশটা স্বাধীন হয়েছে অনেক কষ্টের বিনিময়ে পাইছি, দেশটা এমনি এমনি আসে নাই। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাই যে এই সেনা প্রধান তিনি যদি ভাই শক্তভাবে বা শক্ত ভূমিকায় তিনি যদি এখন পর্যন্ত না যায়, তাহলে আমাদের বাঙালিত্ব কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। আপনার একদম দফা রফা হয়ে যাবে। মানে এই জঙ্গিবাদী কিছু আছে না, জামাত শিবির, জামাত, হিজবুত তাহরি, এরা তো জঙ্গি। এরা মনে করেন আপনার কি বলে এই তালেবান রাষ্ট্র বানাতে চায়। লাস্টে এদের কারণে আপনার বাংলাদেশের সাধারণ জনগণ প্রাণ হারাবে। এদের কারণে আমেরিকার সাথে মনে করেন এরা যুদ্ধ করবে। দেখে নিন আপনি, যদি মনে করেন সেনাপ্রধান এটা প্রকাশ করে, আমার মনে হয় ভাই মনটা কয় যদি প্রকাশ করতো, তখন ওই হিজবুত তাহরি, জামাত তারা বলতো যে আমরা আল্লাহু আকবার ই দিয়ে আমরা সামনে যাব, আমরা সামনে যাব। তারা ইসলামকে বিক্রি করে খায়। এদের কারণে যে বাংলাদেশের হাজার হাজার প্রাণ হারাবে, এটা কি চিন্তা ভাবনা করে তারা? করে না। তাই বলবো যে আপনার যুদ্ধ করে কোনো দেশ কখনোই এই যুগে আইসা ভাই অন্তত স্বাধীন করা। সাম্প্রতিক সময়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি সাক্ষাৎকার ছাপিয়েছে বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না, উনি ইনোসেন্ট থাকাই উচিত ছিল। এই ধরনের মতদ্বৈততাপূর্ণ বিভিন্ন ভিডিও, মন্তব্য, বক্তব্য বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আদতে কি তাই? আদতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান? না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় 6-7-8 মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো, ভালো ব্যবহারগুলো, জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃত্তে, সেটাকে পর্যন্ত কেউ কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন, তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোরতার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন। তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষের কিছু নয়। সেটাকে আপনারা কি কারণে বিভাজন সৃষ্টির মধ্যে লুকায়িত নতুন করে তৈরি করছেন? এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক, তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পথে এগিয়ে যাক। আপনার নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন, এটাই উনিও নতুন, এটা অভিজ্ঞতা ওনার এখানে পূর্বের কখনোই ছিল না। সেটাই তো বাস্তবতা। উনি তো রাজনীতি করতেন না, উনি তো একজন সজ্জন, সামাজিক, শিক্ষিত, ভদ্রমার্জিত মানুষ, তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব। কিন্তু তাকে আমরা জোর করি এই দায়িত্বটা দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা জোর করে দায়িত্ব দেওয়ার কারণে সফলতা হচ্ছে এই যে এই 5-7 মাসেই বাংলাদেশের এই যে বিপ্লব, জুলাই বিপ্লব হয়েছে, সব ধ্বংস করে ফেলতো যদি ইউনূস সাহেব দায়িত্বে না থাকতেন। যে কেউ থাকলে তাকে পার্শ্ববর্তী দেশ যে কোনো মূল্যে একেবারে তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারতো। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণে আজকের ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের যত বড় বড় পরাশক্তি সবাই ইউনূস সাহেবকে সাহায্য করছে, তার পাশে দাঁড়াচ্ছে, বা তাকে নিয়ে অন্ততপক্ষে কোনো বৈরী খারাপ মন্তব্য কেউ করতে যাচ্ছে না। বহু প্রোপাগান্ডা আওয়ামী লীগ চালিয়েছিল, ইউনূস সাহেব শেষ হয়ে যাবে, আমেরিকান নির্বাচনের পরেই সব পট পরিবর্তন হয়ে যাবে, আজ হবে কাল হবে, কিছুই হলো না। ওরা পোস্টার ছাপিয়ে তারপরে ষড়যন্ত্র করতে চেয়েছে, ট্রাম্পের পোস্টারের উপরে তারা বিভিন্নভাবে অপমান করতে চেয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানি সেই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই। আজ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি কঠোরভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন জানিয়েছে, জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ এই দেশটাতে এই সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে, সেটা দোষের কি আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে আছে, আগের আওয়ামী লীগের দোসরদের সেই খারাপ পরিস্থিতির চাইতে হাজার গুণে ধীরে ধীরে ভালো হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে সকল অঘটন ঘটছে সেটা তো আমাদেরকেও এড়িয়ে গেলে হবে না। আমাদের পুলিশ প্রশাসন সবকিছু তো সুন্দরভাবে এখনো দাঁড়ায়নি। তো সেই জায়গা থেকে তিনি বেশ ভালো বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে জাতিকে আশ্বস্ত করার মতো ইন্টারভিউ তিনি দিয়েছেন। এখন আপনারা চাচ্ছেন যে জাতিকে তিনি যে কোনো মূল্যে যাতে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দেখ যে বক্তব্য দিলে আপনি
মানে ইউনূস সাহেবকে দুর্বল মনে করবেন সেই ধরনের বক্তব্য আপনারা দেয়াতে চান, কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না। বাংলাদেশে এখনও যদি গণভোটের আয়োজন করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কতদিন রাখতে চান, আমি নির্দ্বিধায় বলতে পারি 70 থেকে 80% এখনও মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন থাকুক, তিনি আমাদের দেশে একটি সুন্দর পরিস্থিতি বানিয়ে দিয়ে দেখ, তারপরে ইউনূস সাহেবের আপনার নির্বাচন করুক বা অন্য কিছু করুক। জনগণও কিন্তু বাংলাদেশের মানুষের শান্তির জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘদিন পর্যন্ত চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার বলে আসছেন যে আগামীর মার্চ বা জুন, ডিসেম্বর এই টাইমগুলোর মধ্যেই নির্বাচন করতে তিনি চাচ্ছেন। এখন এই নির্বাচন করতে চাওয়ার রোডম্যাপ দেওয়ার পরেও যদি কারো আমাদের ভিতরে অতিরঞ্জিত তার প্রতি বিষদগার থেকে থাকে, তখন স্বভাবতই তিনি তার জায়গা থেকে কঠোর অবস্থানে ধীরে ধীরে যাবেন কিংবা মন্তব্য করবেন, সেটা আমিও প্রত্যাশা করি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শক্তিশালী না হয়, পরাশক্তিগুলো তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে, দুষ্ট চক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে। বরং আমি তো মনে করি ইউনূস সাহেবকে আরও কঠোর হওয়া উচিত। তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন, এই দেশটা ইউরোপ, আমেরিকা, কানাডা নয়, এদেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয়। পানপ্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা মহা বিপদের মধ্যে পড়তে চলেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুব শীঘ্রই বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবেন, বাংলাদেশের সামরিক আইন জারি হবে। যাই দর্শক, এই সম্পর্কে আপনার মতামত কি? এই দেশের সাধারণ নাগরিক হিসেবে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনারা কি চান? বাংলাদেশে কি সামরিক আইন জারি হোক, নাকি অপর দিক থেকে ডক্টর ইউনূসই ক্ষমতা গ্রহণ করে থাকুক? আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।